ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে চিন্তিত নয় বিএনপি, যে কোনো সংস্কারে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলছেন নেতারা। 2018 সালে রাতের ভোটের অভিযোগে তদন্তের দুদক, সরকারি কর্মকর্তা, র্যাব, পুলিশ সহ সংশ্লিষ্টরা অনুসন্ধানের আওতায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ শীর্ষ বৈঠকগুলোতে আলোচনা। বিপ্লব পরবর্তী স্থিতিশীল বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, প্রবাসী কল্যাণে স্মারকলিপি, মার্চে 18,000 কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তামজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে বিএনপি চিন্তিত নয় বলে দাবি করেছেন দলের সিনিয়র নেতা নজরুল ইসলাম খান। গুলশানে সাবেক জোট সঙ্গী খেলাফত মজলিসের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। আর দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত থাকার কথা জানিয়েছে খেলাফত মজলিস। এদিকে বিএনপির আরেক শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতার বৈঠকের পর রাজনীতির মাঠ সরগরম ইসলামী দলগুলোর নির্বাচনী মোর্চা তৈরির ইস্যুতে। এমন পরিস্থিতিতে গুলশান কার্যালয়ে সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিসের সাথে দীর্ঘদিন পর বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও বাকি আছে। ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে চিন্তিত নয় বিএনপি। আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে সংলাপ অব্যাহত থাকবে। সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, প্রতি স্বৈরাচার ফেসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। রাজধানীর পৃথক আলোচনা সভায় বিএনপির আরেক শীর্ষ নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো সংস্কার চলতে পারে না। জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নেই। কিন্তু এর আগে বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। আওয়ামী লীগের গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ আর যেন কোনো স্বৈরশাসক রাষ্ট্র ক্ষমতায় না আসে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার কথা জানায় নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
2018 সালে রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মী ও প্রশাসন মিলে এই বিতর্কিত নির্বাচন করে। এই অভিযোগের ভিত্তিতেই এই অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও বিতর্কিত অন্যান্য ভোটগুলো নিয়েও কাজ করবে দুদক। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় 257টি আসন। সেবার বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র 7টি আসন। অধিকাংশ ভোট আগেই হয়ে যাওয়ায় একে রাতের নির্বাচন নাম দেয় বিরোধী দলগুলো। এবার রাতের ভোট নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের প্রধান বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এস.টি. ইমাম সহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের যোগসাজশের কথা উল্লেখ আছে দুদকের হাতে আসা অভিযোগে। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল KM নুরুল হুদা কমিশনের অধীনে। দুদক মহাপরিচালক জানান, 2018 সাল ছাড়াও বাকি নির্বাচনগুলোর ব্যাপারেও খতিয়ে দেখবে কমিশন। সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এই অনুসন্ধানে টিম যাদেরকে মনে করবেন এটা রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে অনুসন্ধানের আওতায় আনা হবে। অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের একটি দল গঠন করেছে দুদক। অভিযোগের বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি বিদেশি সংবাদ মাধ্যম প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণহত্যার বিচার কার্যে প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্যে মামলা সাক্ষীরা ভয় পাচ্ছেন এবং তদন্ত কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। গুম, হত্যা, অপহরণ সহ নানা অভিযোগে এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যার বিচার চলতে পারে না বলে চ্যালেঞ্জ করে আবারও আসেন আলোচনায়। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে তার চ্যালেঞ্জের শুনানি হয় গত 20 জানুয়ারি। তার করা চ্যালেঞ্জ খারিজ করে বুধবার আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে অব্যাহতি দেওয়ার আবেদনও খারিজ করা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে হাইকোর্টে করতে হবে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার কোনো সুযোগ নেই। যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে, বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার নিয়ে চ্যালেঞ্জ করারও কোনো সুযোগ নেই বলেন চিফ প্রসিকিউটর। এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি কি আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না।
তবে জিয়াউল আহসানের আইনজীবী বলেন, যদি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমের চ্যালেঞ্জ করার সুযোগ না থাকে তাহলে আলোচনা করে উচ্চ আদালতে যাবেন তারা। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধাপরাধী না। এটা আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি, এটা ওনার ড্রাফট এবং ওনার আর্গুমেন্ট ছিল। উনি যদি সিদ্ধান্ত নেন আমি ওনার সাথে কথা বলবো, আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। উনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই আমরা যাব। এ সময় জুলাই গণহত্যার বিচার কার্যক্রমকে বানচাল করতে ও মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটা যে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চান বিশ্ব নেতারা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এবং শরণার্থী বিষয়ক হাই কমিশনার। সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়েছে ডক্টর ইউনূস বাংলাদেশের বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। মানবিক বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট ধীরে ধীরে গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। বিগত 1.5 যুগেও এই সমস্যার যৌক্তিক কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ মিয়ানমার। এবার বিশ্ব মঞ্চে জোরে সোরে রোহিঙ্গা সংকট নিয়ে আওয়াজ তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট নিয়ে এবছরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ, যেখানে 170টিরও বেশি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনকে ঘিরে প্রধান উপদেষ্টা বেশ তৎপর সময় কাটাচ্ছেন সুইজারল্যান্ডের দাভোস শহরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরছেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে সবকিছু ছাপিয়ে সরকার প্রধানের মূল তৎপরতা রোহিঙ্গা সংকটের দিকে। প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকটকে বিশ্বের বড় বড় সমস্যাগুলোর কেন্দ্রে নিয়ে যেতে চান ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে, গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেইন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে। সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে। সে বৈঠকেও গুরুত্বের সাথে স্থান পেয়েছে রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারও বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধানের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাসও দিয়েছেন তারা। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। সাইডলাইনে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও জার্মানির ফেডারেল মন্ত্রী সহ অনেক বিশ্ব নেতাদের সঙ্গে। বৈঠকগুলোতে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে বিশ্ব নেতাদের অভিহিত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, ঐক্যমত তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসে একটি সনদে স্বাক্ষর করবে। দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্থাপন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন। এই পুরো আন্দোলনের সম্মুখভাগে যে ইয়াং স্টুডেন্টরা ছিল এবং তারা কি বাংলাদেশকে দেখতে চায় তা যে প্রতি গ্রাফিতিতে ওরা জানিয়ে দিচ্ছে, এই বিষয়টা উনি হাইলাইট করেছেন। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। সাইডলাইনের এসব বৈঠকে বিশ্ব নেতাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি নিজেও আমন্ত্রিত হন আরব আমিরাতে বিশ্ব সরকার সম্মেলনে। বেলায়েত হোসেন, এখন। কলিং ভিসা থাকলেও মালয়েশিয়া যেতে না পারার প্রতিবাদে সকালে কারওয়ান বাজারে বিক্ষোভের পর দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় সেখানে অবস্থান নেন তারা। পরে প্রবাসী কল্যাণের সচিব জানান, মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর মধ্যে 81%কে টাকা ফেরত দিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। বাকিদের মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন তিনি। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার খোলে 2022 সালের আগস্টে। এরপর 2024 সালের 31 মে পর্যন্ত দেশটিতে প্রায় 4.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000-এর মতো কর্মী। সে সময় সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা নির্ধারণ হলেও অনেককেই গুনতে হয় কয়েক গুণ বেশি টাকা। পরে রিক্রুটিং এজেন্সি থেকে কেউ টাকা ফেরত পেলেও অনেকেই না পাওয়ার অভিযোগ ওঠে। এমন বাস্তবতায় রাস্তায় আন্দোলনে নামে ভুক্তভোগীরা। বুধবার সকাল থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেয় তারা। দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠানোর দাবি জানান তারা। দালালরা মিলে সিন্ডিকেট করে আমাদের 20,000 টাকার টিকিটের দাম উঠিয়েছে 2,80,000 টাকা, 3 লক্ষ টাকা। এরকম নানান রকমের তালবাহানা দেখায় আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, 6 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নিচ্ছে। আমাদের অনেক ঋণগ্রস্ত করে টাকা দেওয়া, আমাদের সংসার চলাতে সমস্যা হচ্ছে। ভাই আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়ায় যেতে চাই। ফাইনাল না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, রাজপথ ছাড়ছি না। রাস্তা অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ বাধা দিলে শুরু হয় পাকবিতণ্ডা। তবে পুলিশি বাধায় রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় আন্দোলনকারীরা। মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেয় তারা। এখানে অনেকে আছে 5.5 লাখ, 6 লাখ, মানে 5 লাখের নিচে আমরা কোনো একটা ব্যক্তি আমরা টাকা দিই নাই। সবারই একটা ভুক্তভোগী হচ্ছে টিকিট নিয়ে 2 নম্বরই করছে। গত 2 মাস হলো আমাকে আবার মেডিকেল করাইছে যে রিপ্লেস ভিসায় তোমাদের পাঠিব, কিন্তু আসলে কোনো ভিসার মেয়াদ শেষ। এদিকে আন্দোলনের বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। মার্চের দিকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের যেন আর নতুন করে তাদের আর্থিক সংশ্লিষ্টতা একেবারে মিনিমাম পর্যায়ে বা মানে যাতে তাদের আর আর্থিক বার্ডেনটা আর না থাকে, সেই চেষ্টা আমরা করছি। সরকারের নীতি মেনে মালয়েশিয়ায় পাঠানোর পাশাপাশি নতুন করে অর্থ দেওয়ার বিড়ম্বনা যাতে তৈরি না হয় সে ব্যাপারেও আশ্বাস দেয়া হয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বরিশাল নগরীতে বিএম কলেজের সামনে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, আমাদেরকে একটু জানাবেন অবরোধ কি এখনো চলছে কিনা এবং যারা অবরোধ করেছেন অবরোধকারীদের আসলে দাবিটা কি? মিম, একটু জানিয়ে রাখি, আজ বেলা 11টার সময় বিএম কলেজের সড়কে একটি শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এবং তারপর থেকেই বিএম কলেজ যারা শিক্ষার্থী রয়েছেন তারা বিএম কলেজের সামনের সড়কটি অবরোধ করে বেলা 3টা থেকে 6টা পর্যন্ত অবরোধ করে এবং তারপরে প্রশাসনের কোনো উপস্থিতি না থাকার কারণে তারা কিন্তু বর্তমানে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যে সড়ক রয়েছে, কুয়াকাটা বরিশাল ঢাকা সড়ক মহাসড়ক রয়েছে, সেখানে অবস্থান করছে এবং টায়ার জ্বালিয়ে আসলে তারা বিক্ষোভ করছেন। এ সময় তারা বিভিন্ন ধরনের তাদের দাবি উপস্থাপন করছেন। বিশেষ করে নিরাপদ সড়কের দাবি তারা তুলেছেন। একই সাথে সড়কের মাঝখান দিয়ে যে ডিভাইডার সেটি রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন কলেজের সামনেগুলোয় সিসি ক্যামেরার আওতা থাকতে হবে এবং বিদ্যালয়গুলোর সামনের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে গাড়ি চলাচলের যে একটি নিয়ন্ত্রণ দিতে হবে এবং ট্রাফিক পুলিশের সচেতনতা বাড়াতে হবে, এমন 7টি দাবি তারা করেছেন এবং সেই প্রেক্ষিতেই আসলে তারা এখন পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ার কারণে এই বিক্ষোভ সমাবেশ করছেন এবং এতে আসলে বরিশাল বিএম কলেজ নয়, সকল শিক্ষার্থীরাই কিন্তু অংশগ্রহণ করেছেন। বরিশালের বিভিন্ন কলেজের স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই 5:30 থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ এই সড়কটি অবরোধ রয়েছে এবং এখান থেকে সকল ধরনের যান চলাচলও এই মুহূর্তে বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে, এখানে সিটি কর্পোরেশন, প্রশাসন, এছাড়া বিভিন্ন প্রশাসনের ট্রাফিক ব্যবস্থাপনার যে লোকজন রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত না আসবে আসলে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ আসলে থাকবে বলে তারা জানিয়েছেন এবং এই ক্ষেত্রে সড়কের দুই পাশে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। তবে জরুরি অবস্থার যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স কিংবা অসুস্থ রোগীদের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো তারা ছেড়ে দিচ্ছে। অন্যথায় অন্য যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল বর্তমানে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বন্ধ রয়েছে এবং
শিক্ষার্থীরা বলছেন যে এই ঘটনা শুধুমাত্র এবারই ঘটেনি, এই ঘটনা কিন্তু আগেও দেখা গিয়েছে যে হাতেম আলী কলেজের সামনে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অনেকবার ঘটেছে। আসলে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি হয়েছে বিএম কলেজ সড়কে। সেই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই ঘটনার পরিবর্তে এবং নিরাপদ সড়কের দাবিতে তারা এই আন্দোলন করছে এবং যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে তারা যে দাবিগুলো তুলেছেন সেগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ ঘটনা আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী অমিত হাসান। ভয় দেখানোর জন্য বোমা থাকার মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 6 ঘন্টা তল্লাশির পর রোম থেকে আসা বিমানটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তল্লাশি শেষে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হয়েছে। নাইম আবিরের প্রতিবেদনে বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উৎকণ্ঠার 6 ঘন্টা। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার তথ্য দেয়া হয়। একটি অপরিচিত নম্বর থেকে আসে বার্তা। মুহূর্তেই সতর্কতা জারি করা হয় বিমানবন্দরে। খবর শুনে বিমানবন্দরে ছুটে আসেন ওই ফ্লাইটে থাকা যাত্রীর স্বজনরা। 10:30 ভাই আমাকে কল দিছে, এখানে নাকি ভাই বলছে লেট হবে, একটু প্রবলেম হইতেছে, বিমানে নাকি বোমা হওয়ার নাকি একটা আশঙ্কা পাইছে, নিউজ পাইছে, পাকিস্তান একটা ইনফরমেশন থেকে নিউজ পাইছে নাকি, এই জন্য ওদেরকে পুরো ডিপার্টমেন্ট, বাংলাদেশের সব ডিপার্টমেন্ট নাকি ওদের চেক করতেছে। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ। 8:50 নামবো, কিন্তু 9টার দিকে ফোন দিয়ে বলছে যে ভাই 9টার পরে 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। অবতরণের পর ফ্লাইটটিকে ঘিরে ফেলে বিমান বাহিনীর বিশেষ ইউনিট। আসে বোম ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস। প্রথমেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়, তারপর শুরু হয় বিমানে তল্লাশি। বোম ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। সেখান থেকে কিছু পাওয়া না গেলে তল্লাশি করা হয় যাত্রীদের লাগেজও। প্রায় 6.5 ঘন্টা তল্লাশির পর কিছু না পেয়ে ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়। এরপর নিরাপত্তা বেষ্টনী থেকে ছাড়া হয় যাত্রীদের। বের হয়ে যাত্রীরা জানান সবাই যেন আতঙ্কিত না হয় সেজন্য অবতরণের আগ মুহূর্ত পর্যন্ত তাদের জানানো হয়নি বোমার তথ্যটি। তবে জানার পরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। আমরা ল্যান্ড করার ঠিক 5 মিনিট আগ মুহূর্তে জানতে পারছি যে এরকম অবস্থা, সন্দেহজনকভাবে বিমানে বোমা থাকতে পারে, এরকম একটা কিছু। ভুল ইনফরমেশনের কারণে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, আমাদেরকে অনেক চেক করা হয়েছে। আমাদের 9টায় ফ্লাইট নামার কথা, তো আমাদেরকে নামাইছে 9টায় নামাইছে, কিন্তু আমাদেরকে বাইর করছে হলো চেক করার পরে 1:30টার দিকে। বিমান ল্যান্ড করার পর তো আমরা তাড়াতাড়ি নামে বিমানে এমার্জেন্সি কিছু হবে আর কি। বোমার কথা বলে না, বোমার কথা বলছেন পরে আইসা নামার পরে আর কি। যখনই আমরা এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করে তখন দেখলাম যে মোটামুটি 500-700 হবে। আনসার, বিডিআর, আর্মি, আদার সব কিছু মিলে দিলে দেখা গেছে কিনা টোটালি অনেক লোক। তখন আমাদের বিমানবালা যারা আছে তারা শান্তশিষ্ট করে বললো যে আমাদের এখানে বিশেষ সমস্যা, আপনারা কোনো লাগেজ, হ্যান্ড লাগেজ কোনো কিছু ধরতে পারবেন না, ওনারা আসবে আপনাদের নিয়ে যাবে। পুরো ঘটনার ব্যাখ্যা দিতে ব্রিফ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি জানান তথ্য অনুযায়ী 2টো ব্যাগেজ সন্দেহভাজন ছিল, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তথ্যদাতার ফোন নম্বরটি ছিল পাকিস্তানি। আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কীভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না। উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে। এ সময় তিনি বলেন পুরো সময়ে অন্যান্য রুটের ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা 3rd টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে সাধারণ জেনারেল জাতি সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট না হয়, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংও এফেক্ট হয় না। বিমানের BG356 ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। নাইম আবির, এখন, ঢাকা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কাঁটাতারে বেড়া সরিয়ে না নেওয়ায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি কর্মকর্তারা।
আর মঙ্গলবার বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। তবে এখনও বেড়া সরিয়ে না নেওয়ায় উত্তেজনা বাড়ছে। জয়পুরহাট থেকে মাজিদুর রহমানের প্রতিবেদন। মঙ্গলবার ভোরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জয়পুরহাটে পাঁচবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। 281 মেইন পিলারে 33, 34 ও 35 সাব পিলার পর্যন্ত 0 পয়েন্ট থেকে 15 থেকে 20 গজের মধ্যে ভারতীয় অংশে এই বেড়া নির্মাণ করা হয়। নির্মাণ কাজ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে গিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এরপর দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক আইন মেনে নির্মাণাধীন কাঁটাতারে বেড়া তুলে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ। তবে এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া তুলে নেওয়ার কোনো কার্যক্রম চোখে না পড়ায় শঙ্কায় স্থানীয়রা। যেটা আশাবাদী যে ওনারা উঠাই নেবেন। আমরা আপাতত আমরা কোনো সেরকম নড়ার জন্য আমরা ভালো আছি। এখানে অনেক দিন থেকে তার কাটার বেড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, আমাদের বিজিবি এবং আমাদের সাধারণ জনগণ বাধা দেওয়াতে দিতে পারেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। আমরা তাদেরকে নোটিফাই করি, তাদেরকে জানাই, এবং আপনারা অবগত আছেন যে গতকালকে কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা করবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা ও কাঁটাতারে বেড়া নির্মাণ করা যাবে না। উদ্ভূত পরিস্থিতিতে দ্বন্দ্ব নিরসনে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। মাজিদুর রহমান, এখন জয়পুরহাট। সীমান্তের শূন্য রেখার 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি বিএসএফ এর সমন্বিত উদ্যোগ সমাধান করা হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ বিজিবির বৈঠক এই সিদ্ধান্ত হয়। সীমান্ত নিয়ে যে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো, স্থানীয় জনগণের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার বিষয়েও একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে রৌফ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। সমালোচনার মুখে ঔষধ তৈরি, পোশাক, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন, আইএসপি সেবা সহ কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআর। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওষুধে ভ্যাট কমিয়ে আগের 2.4% বহাল রাখা হয়েছে। এছাড়া মোবাইলে কথা বলা ও আইএসপি, ইন্টারনেট, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, পোশাকে আরোপিত বাড়তি ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। একই সাথে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণন সেবায় ভ্যাট 5% কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধে বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় পিছিয়ে গেছে। 5 ফেব্রুয়ারি সংস্থাটির বোর্ড সভায় বিষয়টি অনুমোদনের কথা ছিল। বাংলাদেশ ব্যাংক জানায় ইতিমধ্যে ঋণের 3 কিস্তির টাকা পাওয়া গেছে। চতুর্থ কিস্তিতে 64.50 কোটি পাওয়ার কথা রয়েছে। এদিকে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির আকার আরও 75 কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বাড়তি সেই অর্থ দিতে সম্মত হয় সফররত আইএমএফ প্রতিনিধি দল। তবে এজন্য কর আদায় ও নিয়ন্ত্রক সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আদায় বাড়ানোয় বেশ কিছু কঠোর শর্ত দেয় সংস্থাটি। রাজস্ব আদায় বাড়াতে এরই মধ্যে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়েছে সরকার। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ASEAN is economic success today, and the growth is much higher than
the 3.3% that is the global growth that we expect this year. In Europe, we expect 1%, so that's a lot or more. But how to make sure that this also continues in the future, not to get complacent. So 3 easy questions for you, Prime Minister. Thank you. I think, and you have 3 minutes now. I'm just kidding. I would start with the response to my colleague Prime Minister Vietnam. We must have an ambitious target. It's not just going through the same process which we have been successful at in ASEAN, but I think ambitious. That's why we bring in new issues, AI, digital, and to make sure that it is inclusive. So I think that relates to the Yunus question about how do we foresee the future, and also are we stuck to the present set of policies imposed by others? No, not necessarily. We have asked for the reform of multilateral institutions, but more so we have to set in a case, because most of our countries now look at sustainability in a different light. Of course, climate concern for the excesses in protecting our environment, but what is important, as referred to, is sustainability in a... জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন 22টি ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। এই অধিকার যেন ট্রাম্প বাতিল করতে না পারেন সেই উদ্দেশ্যে নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে এই মামলা হয়েছে। সোমবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে $50,000 কোটি নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন ট্রাম্প। ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে 10,000, আগামী 4 বছরে মোট $50,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্প জানান দায়িত্ব নেওয়ার পরপরই দেশে $3 লাখ কোটি বিনিয়োগ নিশ্চিত করেছেন। আরও বলেন কানাডার আর মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ কার্যকর হতে পারে 2 সপ্তাহে। হুমকি দেন চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যের শুল্ক আরোপের। বলেন ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হয় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে। শান্তবাজারের শিরোনামগুলো আরও একবার। ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে চিন্তিত নয় বিএনপি, যে কোনো সংস্কারে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলছেন নেতারা। সালে রাতের ভোটের অভিযোগ তদন্তে দুদক। সরকারি কর্মকর্তা, র্যাব, পুলিশ সহ সংশ্লিষ্টরা অনুসন্ধানের আওতায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ শীর্ষ বৈঠকগুলোতে আলোচনা। বিপ্লব পরবর্তী স্থিতিশীল বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে। এবং মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, প্রবাসী কল্যাণের স্মারকলিপি। মার্চে 18,000 কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।